বন্ধুরা, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা এয়ার হোস্টেস মাত্র 3 সেকেন্ডে বুঝে যান কাস্টমার কি চাইছেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি সকলেই খুব রোমাঞ্চকর বলে মনে করেন। মানুষ ভাবেন এই চাকরিটা সত্যিই অনেক মজাদার, কেননা একজন এয়ার হোস্টেস বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সারা পৃথিবী ঘোরার সুযোগ পান। কিন্তু অনেকেই জানেন না একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি পাওয়ার জন্য কতটা কঠিন পরিশ্রমের এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আর তখনই তাদের সমস্ত রকম বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। আর তাই ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা খুব সহজেই বুঝতে পারেন কাস্টমার কি চাইছেন অথবা তাদের মাথায় কি চলছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং এয়ার হোস্টেসদের এমনভাবে তৈরি করা হয় যাতে তারা সমস্ত ধরনের মানুষদেরই ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়ে ওঠার জন্য অনেক কিছুই শিখতে হয়, আর বন্ধুরা এই চাকরিটি মোটেও কিন্তু সহজ নয়। তাহলে চলুন বন্ধুরা, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং এয়ার হোস্টেসদের কিছু গোপন কথা জেনে নেওয়া যাক, যা আপনারা হয়তো জানেন না। তো চলুন, আপনারা হয়তো জানেন না। এই ভিডিওটি হলো আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং এয়ার হোস্টেসরা তাদের হাত কেন পিছনে রাখেন? আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, আপনি যখনই কোনো প্লেনে চড়েন তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের হাত পিছনে রেখে আপনাকে অভিবাদন জানায়। কিন্তু জানিয়ে রাখি, তিনি যাত্রীদের স্বাগত জানানোর জন্য এমনভাবে দাঁড়িয়ে থাকেন না। তারা যাত্রীদের গোনেন যে মোট কতজন ফ্লাইটে চড়লো। হাত সামনে এনে আঙ্গুল দিয়ে গুনলে সেটা খুবই দৃষ্টিকটু লাগতো, আর মানুষও ভাবতেন যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা তাদের যথার্থ সম্মান দিচ্ছে না। তাই তাদের হাত পিছনে রেখে গোনাই ট্রেনিং এ শেখানো হয়। বন্ধুরা, একটি দীর্ঘক্ষণের বিমান যাত্রায় যাত্রীরা তো বিশ্রাম নেন, ঘুমান, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা কি করেন জানেন কি? তারা কি পুরোটা রাস্তায় জেগে কাটান? না বন্ধুরা, একেবারেই না। একটি লম্বা ফ্লাইটের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন কোনো একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টানা ডিউটি করেন না। আসলে তারাও বিশ্রাম নেন, কিন্তু তারা কোথায় বিশ্রাম নেন এটাও একটা বড় প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, বোয়িং 777 বা 787 এর মতো বড় প্লেনে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জন্য শোয়ার ব্যবস্থা থাকে, এবং সেটা সাধারণ প্লেনের গ্যালারির উপরে বা নিচের দিকে থাকে। আপনারা অনেকেই হয়তো দ্য মাইল হাই ক্লাব এই শব্দটি শুনে থাকবেন, কিন্তু এই বস্তুটি আসলে কি? তাহলে জানিয়ে রাখি বন্ধুরা, এই শব্দটি তাদের উপর প্রয়োগ করা হয় যারা প্লেনে বাথরুমে উত্তেজনাপূর্ণ কাজ করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিসের কথা বলছি। কিন্তু এক্ষেত্রে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ভূমিকা কি? আসলে প্রশিক্ষণের সময় ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের শেখানো হয় যাতে তারা সব সময় বাথরুমের দিকে নজর রাখে, যাতে কখনোই দুজন ব্যক্তি একসাথে বাথরুমের ভিতরে না ঢোকেন। আর এক্ষেত্রে ধরা পড়লে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং সারা জীবনের জন্য তাদের প্লেনের যাত্রা নিষিদ্ধ করে দেওয়া হয়, এবং তাদের দ্য মাই হাই ক্লাবের মেম্বারশিপ দেওয়া হয়। অনেকেই প্লেনে জুতো খুলে বসে আরাম করেন, কিন্তু প্লেনের মেঝে খুবই নোংরা হয় এবং ফ্লাইট বোর্ড করার কিছুক্ষণ আগে তা পরিষ্কার করা হয়। কিন্তু অনেক ব্যক্তি জুতো খুলে বসে থাকেন, তাই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজ হলো তাদের বুঝিয়ে পুনরায় জুতো পরানো। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার বেশিরভাগ সময় প্লেনেই কাটান, তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা তাদের জীবনসঙ্গী প্লেনেই খুঁজে পেয়েছেন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাথে একজন পাইলটের বিয়ে হচ্ছে, কারণ সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই সম্পর্কের জন্য তাদের কাজে কোনো প্রভাব ফেলে না। এয়ার হোস্টেসরা ফোন ব্যবহার করেন, কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে প্লেনে ওঠার পরে তারা আমাদের অনুরোধ করে যাতে আমরা ফোন ব্যবহার না করি, কিন্তু আপনারা হয়তো জানেন না তারা নিজেরাও প্লেনের ওয়াইফাই ব্যবহার করেন সময় কাটান। অনেকেই হয়তো এই কথা জানেন না। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে প্রশিক্ষণ দেওয়া হয় যে যদি কোনো ব্যক্তি প্লেনে ঝামেলা সৃষ্টি করে তবে তাকে কিভাবে হ্যান্ডেল করা হবে, তাই এই কাজটাও তারা সহজেই করে থাকেন। তাদের কাছে সবসময় জিপ টাই থাকে, যা দিয়ে খুব দ্রুত যে কারো হাত বেঁধে ফেলা হয়। তাছাড়া সিট বেল্টের সাহায্যে সিটেই কিভাবে কোনো ব্যক্তিকে সিটেই বেঁধে ফেলা যায় তারও প্রশিক্ষণ দেওয়া হয়। প্লেন একটি ভীষণ বড় যান, তাই একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একদিকে থাকলে অন্যজন আরেক দিকে থাকেন, কিন্তু তারা নিজেদের সাথে কথা বলার জন্য কখনো চেঁচান না, বরং একটি বিশেষ ধরনের সিগন্যালের মাধ্যমে একে অন্যের সাথে কথা বলেন, আর এই সিগন্যালগুলো তাদের প্রশিক্ষণে শেখানো হয়। আপনারা হয়তো প্লেনে অনেকবার বিপ সাউন্ড শুনেছেন। আসলে এই শব্দটি বাজানো হয় ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জানানোর জন্য যে প্লেন ওড়ার সব থেকে কঠিন সময়টা পার হয়ে গেছে। এই সিগন্যাল সমস্ত অ্যাটেন্ডেন্টের জন্য একটি জরুরি জিনিস,
আর এই সমস্তটাই তাদের প্রশিক্ষণে শেখানো হয়। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চাইলে যে কোনো যাত্রীর সাথে পরিচিতি বাড়াতে পারেন, আর এর জন্য তাদের উপর নিষেধ থাকে না। যেমন একজন ডাক্তার চাইলে তার রোগীর সাথে পরিচিতি বাড়াতে পারেন, তেমনি এদের ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ নেই। যখনই আপনি কোনো প্লেনে প্রবেশ করেন, সেখানে আপনাকে অভিবাদন জানানোর জন্য একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে থাকেন। আসলে প্রশিক্ষণে তাদের প্রথমেই শেখানো হয় যাত্রীদের ভালোভাবে বুঝে নিতে, যাতে তারা আগে থেকেই সতর্ক থাকতে পারেন কোন যাত্রী প্লেনে ঝামেলা করতে পারেন তার জন্য, আর এটাও বুঝে নিতে হয় জরুরি পরিস্থিতিতে কোন যাত্রীর কাছ থেকে সাহায্য পাওয়া যেতে পারে। বন্ধুরা, অনেকেই মনে করেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেক বেতন পান। আপনাদের জানিয়ে রাখি, একথা সত্য নয়। একজন অ্যাটেন্ডেন্ট ফ্লাইট ছাড়ার আগে সেফটি চেক করতে হয়, যাত্রীদের ওয়েলকাম করতে হয়, কিন্তু এসব কাজের জন্য তারা টাকা পান না। তারা ঘন্টার হিসেবে বেতন পান, আর তাদের পেইং আওয়ার চালু হয় প্লেন ছাড়ার পর এবং ল্যান্ড করার পর তাদের পেইং আওয়ার শেষ হয়। প্লেনের মধ্যে কখনোই বেশি অ্যালকোহল পান করবেন না, কারণ বেশি অ্যালকোহল পান করলে শরীরে বেশি নেগেটিভ ইফেক্ট পড়ে, আর অতিরিক্ত অ্যালকোহল পান করলে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাকে নিচে নামিয়ে দিতে পারে, কেননা সে ক্ষমতা তার হাতে থাকে। এর জন্য আপনাদের 2 বছর পর্যন্ত জেল এবং জরিমানাও হতে পারে। বন্ধুরা, যখন আপনারা প্লেনে ভ্রমণ করবেন, কখনোই চা বা কফি অর্ডার করবেন না, কেননা প্লেনের গরম জলের ট্যাঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে অনেক বছর থেকে পরিষ্কার করা হয় না, আর তাছাড়া গরম জলের ভাল্ব এবং বাথরুমের ভাল্ব খুবই কাছাকাছি। তাই ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও কখনো আপনাকে চা বা কফি অর্ডার করার জন্য জোর করবে না। যদি আপনার কোনো ড্রিঙ্কের প্রয়োজন হয়, তাহলে জলের বোতল বা ক্যানের ভর্তি ড্রিঙ্ক অর্ডার করতে পারেন। এয়ার হোস্টেস বা ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি অতটা উচ্চমানের নয় যতটা মানুষ মনে করে। অনেকেই ভাবেন এই চাকরিটা অত্যন্ত গ্ল্যামারাস, তাছাড়া বিভিন্ন নতুন জায়গায় ঘোরার সুযোগ পায়, কিন্তু আসলে তা নয়। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ভোর 4টে উঠতে হয়, আর তারা বেশিরভাগ সময় জেট ফ্ল্যাগের অসুস্থতায় ভোগেন। তাদের ছুটিতেও কাজ করতে হয়, আর এই চাকরির প্রধান সমস্যা হলো তাদের নিজেদের পরিবার থেকে অনেকদিন পর্যন্ত দূরে থাকতে হয়। ফার্স্ট ক্লাসের সিট অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়। অনেকেই ভাবেন যে ফার্স্ট ক্লাসের সিট সবচেয়ে আরামদায়ক, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, যদি কখনো প্লেন দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে সবার প্রথমে ফার্স্ট ক্লাসের যাত্রীদের প্রাণ সংশয় হয়। প্লেনের সব থেকে নিরাপদ সিট হলো এমার্জেন্সি সিট, আর প্লেনের সবসময় নিরাপদ সিট হলো এমার্জেন্সি এক্সিটের সিট আর পিছনের সিট। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য অনেক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মারতে হয়, যেমন তাদের চুলের রং প্রাকৃতিক বা স্বাভাবিক হতে হবে, তাদের চুল সর্বদা বাঁধা থাকবে, এয়ার হোস্টেসদের উচ্চতারও মাপকাঠি থাকে। এই সমস্ত পরীক্ষায় পাশ করলে তবেই চাকরি পাওয়া যায়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি পাওয়া মোটেই সহজ নয়, কারণ এক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা থাকে। 2010 সালে ডেল্টা এয়ারলাইন্স 1000 জন এয়ার হোস্টেসের ভ্যাকেন্সি দিয়েছিল, আর তার জন্য প্রায় 1 লক্ষ অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল, কিন্তু এর থেকে মাত্র 4% প্রার্থী ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিল। অনেকেই বিমানবালাদের আসল কাজ সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, তাদের অনেক কাজই করতে হয় যার সম্পর্কে প্রায় অজানা। বন্ধুরা, আপনারা কি জানেন অতীতে বিমানবালা শুধুমাত্র পুরুষদেরকেই নিযুক্ত করা হতো? পুরুষরাই প্রথম ফ্লাইট পরিচালক বা বিমানবালা ছিল। স্বাভাবিকভাবে একজন সাহসী নারীর কারণে পরিস্থিতির পরিবর্তন হয়েছিল। সেই সাহসী নারীর নাম অ্যালেন চার্লস। তিনি একজন নার্স ছিলেন। তিনি 1930 সালে একটি নিয়ন্ত্রণ করতে শিখিয়েছিল। এরপর থেকেই বিমানবালা হিসেবে মেয়েদেরকে নিযুক্ত করা হয়। অনেকেই মনে করেন যে বিমানবালাদের কাজ হলো খাবার পরিবেশন করা, বিমান পরিষ্কার রাখা এবং যাত্রীদের সেবা করা, কিন্তু বিমানবালাদের মূল কাজ হলো বিমানের ক্যাপ্টেনের সহায়ক হওয়া, যা জরুরি পরিস্থিতিতে সহায়তা করবে। প্রতি ঘন্টায় বিমানের সবকিছু ভালোভাবে যাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য পাইলটের সাথে যোগাযোগ করতে হয়। তাদের চলাফেরা, কথাবার্তা এবং সেবা প্রদান কঠোর নীতিমালায় নিয়ন্ত্রিত। তাদের উপস্থিতি এতটাই গুছালো ও সৌন্দর্যে ভরা, আপনি তাকে আপন ও নির্ভরযোগ্য হিসেবেই ভেবে নেবেন। চুলের ফ্যাশন, মেকআপ ইত্যাদি তাদের বিশেষভাবে এবং বিশেষ যত্নে প্রস্তুত করতে হয়, এবং পোশাকেও মেকআপে তাদের বিশেষ নীতিমালা রয়েছে।
আর ওজন বিমানবালাদের বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে, কারণ তাদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় এবং সেবা প্রদান করতে হয়। তাই দৈহিক ফিটনেসের ব্যাপারটিও খুব বিশেষ গুরুত্বপূর্ণ। বিমানবালারা প্রত্যেকেই মাটি থেকে 35,000 ফুট উপরে 3 শতাধিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। এই বিশাল দায়িত্ব তো অন্য কেউ কোনোদিন অনুভব করতে পারবে না। বিমানের সব বিমানবালারা প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, এমনকি তারা একটি শিশু ডেলিভারিও করতে পারেন, কিন্তু এই কাজটি তারা তখনই করতে পারে যদি বোর্ডে কোনো ডাক্তার না থাকে। অনেক এয়ারলাইন্স বিমানবালাদের জন্য ঘন্টায় পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে। যাই হোক, এক্ষেত্রে আকাশে কতক্ষণ থাকলো সেই অনুযায়ী তারা পারিশ্রমিক পেয়ে থাকেন। তাই একটি ফ্লাইট যদি দেরি করে তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ সংবাদ। আপনি জানলে অবাক হবেন যে আত্মরক্ষা বা বিপজ্জনক কোনো যাত্রীর কাছ থেকে অন্যদেরকে বাঁচাতে তাদেরকে মার্শাল আর্ট পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়। বিমান ছিনতাইয়ের মতন ঘটনা থেকে তাদেরকে উচ্চমানের প্রশিক্ষণও দেওয়া হয়। মাটি থেকে 35,000 ফুট উঁচুতে আগুনের সাথে যুদ্ধ করতে পারেন তারা। কেবিন বা যে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বড় ধরনের অগ্নিকাণ্ড সামাল দেওয়ার মতো ট্রেনিংও রয়েছে তাদের যদি আপনি মাইল হাই ক্লাবের সদস্য বলে মনে করেন তাহলে ভুল করছেন। তারা বিমানে আপনার খেয়াল রাখে। তারা যাত্রীদের মনোরঞ্জন করতে আসে না। অধিকাংশ কারণেই মানুষেরা মুরগির মাংস খেতে বেশি পছন্দ করে, আর বিমানের শেষের দিকের যাত্রীরা শুধুমাত্র মাছ পেয়ে থাকেন। যখন মুরগির মাংস শেষ হয়ে যায় তখন বিমানবালারা যাত্রীদের বলে যে মাছের তরকারিটা একজন বিশেষ শেফ রান্না করেছে, যা ফ্লাইটেই শুধুমাত্র সার্ভ করা হয়। আর এভাবেই মাছের তরকারিটা বিশেষ করে পপুলার হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কার্পণ্য বোধ করবেন না।